আজ আমি অ্যাকাউন্টেন্সির ফার্স্ট যে ক্লাসটা নেব সেটা পার্ট বি থেকে। পার্ট বির প্রথম চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আমি শুরু করছি। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণী। এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো বিষয় পড়ানোর আছে। ফার্স্ট হচ্ছে ডেফিনিশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী কাকে বলে, আর ব্যালেন্স শিট অফ এ কোম্পানি ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম উইথ মেজর হেডিংস অ্যান্ড সাব হেডিংস অ্যাজ পার শিডিউল 6 টু দ্য কোম্পানি অ্যাক্ট 1956। তোমরা ব্যালেন্স শিট করেছো, সেটা হরাইজন্টাল ফর্ম ছিল, এটা শিডিউল 6 অনুযায়ী অর্থাৎ ভার্টিক্যাল ফর্মে কিভাবে ব্যালেন্স শিট করতে হয় সেটা। তো পরপর আমরা দেখি। ফার্স্ট কোশ্চেনটা আমরা আগে দেখে নিই যে ডেফিনেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী বলতে কী বোঝায়। আর্থিক বিবরণী, দেখো একটা প্রতিষ্ঠানে অর্থের লেনদেন অর্থাৎ মানিটারি ট্রানজাকশান কিন্তু অনেক হয়, তো সেখানে মানিটারি ট্রানজাকশানের ফলাফলের ওপরে নির্ভর করে সেই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা। অর্থাৎ মানিটারি ট্রানজাকশান যদি ভালো হয় তাহলে সেই প্রতিষ্ঠানটা সাফল্য লাভ করেছে, এবং যদি মানিটারি ট্রানজাকশান ভালো না হয় তাহলে সেই প্রতিষ্ঠানটার ব্যর্থতা। তো সেই সাফল্য ও ব্যর্থতা একটা স্টেটমেন্টের মাধ্যমে বা একটা বিবরণীর মাধ্যমে বছরের শেষে প্রকাশ করা হয়। সেই স্টেটমেন্টটাকে বলা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা এখানে ফার্স্টে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডেফিনেশনটা দেখে নেব। আগে বাংলায় বলে দিই। আর্থিক বিবরণী হলো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য সম্বলিত বিবরণী, যা থেকে প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত ব্যক্তিরা প্রতিষ্ঠানের কার্যকলাপ ও আর্থিক অবস্থা সম্বন্ধে সঠিক ধারণা পায় এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সাথে আর্থিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের ভূমিকা কী হবে তা স্থির করতে সমর্থ হয়। মানে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে সারা বছরের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মানে ফিনান্সিয়াল পজিশনটা কীরকম সেটা প্রকাশ পায়। তো সেইটা দেখে প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত ব্যক্তিরা অর্থাৎ যারা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, যারা প্রতিষ্ঠানের সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রিলেটেড, তারা তাদের কাজটা কি হবে অর্থাৎ তারা প্রতিষ্ঠানটা সম্বন্ধে একটা সঠিক ধারণা পায় এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সাথে আর্থিক সম্পর্ক স্থাপন করবে কি করবে না সেই ব্যাপারে তারা তাদের ডিসিশন নিতে পারে। সেই স্টেটমেন্টটাকে বলা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ছোট বড় প্রতিষ্ঠান মুনাফাভোগী হোক বা অমুনাফাভোগী হোক, প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু দুটো আর্থিক বিবরণী অবশ্যই তৈরি করে। সেটা হচ্ছে আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট, আর এর আরেকটা নাম হচ্ছে লাভ ক্ষতির হিসাব, যেটা তোমরা জানো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট। এবার ইংলিশে ডেফিনেশনটা দেখে নিই। ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর রিপোর্টস প্রিপেয়ার্ড বাই এ কোম্পানিজ ম্যানেজমেন্ট। কারা প্রিপেয়ার করছে? কোম্পানির ম্যানেজমেন্ট। টু প্রেজেন্ট দ্য ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড পজিশন অ্যাট এ পয়েন্ট ইন টাইম। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিনান্সিয়াল পারফরমেন্স কী হবে, কেমন হয়েছে, আর ফিনান্সিয়াল পজিশনটা সেই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল পজিশনটা কীরকম সেটা প্রকাশ পায়, সেটা প্রেজেন্ট করে। These statements are prepared to give users outside of the company like investors and creditors more information about the company. তাহলে কি বলছে না, এরা এই যারা আউটসাইড, যারা এক্সটার্নাল ইউজার, কারা না ক্রেডিটর, ইনভেস্টর, তাদের প্রতিষ্ঠান সম্বন্ধে একটা ধারণা দেয়। কোম্পানিজ ফিনান্সিয়াল পজিশন। A general purpose set of financial statement usually includes income statement or profit and loss and balance sheet. মানে জেনারেলি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটটাই থাকে। এছাড়াও ধরো জয়েন্ট স্টক কোম্পানি যেগুলো আছে, মানে যৌথ মূলধনী কোম্পানি, তারা আরও এক্সট্রা অনেক ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনক্লুড করতে পারে, কিন্তু জেনারেলি এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটটা সব প্রতিষ্ঠানকেই তৈরি করতে হয়। তো আমরা বললাম প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত ব্যক্তিরা যাদের কাছে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ডিসক্লোজ করা হয়। তো এখানে আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার যে এই স্বার্থযুক্ত ব্যক্তি কারা, অর্থাৎ ইউজার্স অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর ব্যবহারকারী কারা কারা এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ব্যবহার করে থাকে।
কারা ব্যবহার করে? দেখো, আর্থিক বিবরণীর ব্যবহারকারী দু রকমের হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে ইন্টারনাল ইউজার্স, আর বাহ্যিক ব্যবহারকারী মানে এক্সটার্নাল ইউজার্স। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, ইন্টারনাল ইউজার্স কারা? না, প্রথমেই বলছে ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্টরস, ব্যবস্থাপক ও পরিচালক, কর্মীগণ এমপ্লয়িজ, কর্মী সংঘ বা শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন। আর বাহ্যিক ব্যবহারকারী কারা? বিনিয়োগকারী, ইনভেস্টার্স, ক্রেডিটার্স, শেয়ার মার্কেট, ব্যাংক অ্যান্ড লেন্ডিং এজেন্সিস মানে ঋণ দানকারী সংস্থা, গবেষক, রিসার্চার, আর সরকার বা গভর্নমেন্ট। এরা কি দেখে, কিসে তারা ইন্টারেস্ট পায়, এরা কেন ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইন্টারেস্ট পায়, আমি কয়েকটা দিয়ে বলে দেব। দেখো, প্রথমেই বলছে ব্যবস্থাপক ও পরিচালক। এরা কি প্রতিষ্ঠানের কার্যকলাপের মূল্যায়ন ও ফলাফল আর্থিক বিবরণীর মাধ্যমেই প্রকাশ করা হয়। তাহলে এই ফলাফল ভালো হওয়া মানে কি বোঝায়? না, এই ম্যানেজমেন্টের দক্ষতা বোঝাচ্ছে, তারা এফিসিয়েন্ট, অর্থাৎ দ্য ম্যানেজমেন্ট ইজ এফিসিয়েন্ট। আর যদি খারাপ হয় তাহলে কিন্তু তাদের অদক্ষতা বা ইনএফিসিয়েন্সি বোঝায়। এছাড়াও এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে কোথায় ত্রুটি আছে, কোথায় উইকনেস আছে, সেটাও কিন্তু ম্যানেজমেন্ট জানতে পারে। তাহলে অবশ্যই সারা বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রতি তারা একটা ইন্টারেস্ট দেখায়। এমপ্লয়ীদের কি ইন্টারেস্ট থাকে? তারাও নিশ্চয়ই ফলাফল জানতে উদগ্রীব হয়। কেন? না, তাদের ভবিষ্যৎ ও অর্থনৈতিক নিরাপত্তা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ওপর ডিপেন্ড করে। অর্থাৎ সারা বছরের ফিনান্সিয়াল পজিশান কীরকম, প্রতিষ্ঠানে ফিনান্সিয়াল পজিশান আর ফিনান্সিয়াল কন্ডিশান কীরকম, তার ওপর ডিপেন্ড করে তারা মাসের শেষে পারিশ্রমিক পায়। তো তাদেরও ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রতি ইন্টারেস্ট থাকে। ট্রেড ইউনিয়ন, এরা কর্মীদের আর্থিক সুযোগ সুবিধা, কর্ম পরিবেশের উন্নয়ন, উন্নত শিল্প সম্পর্ক বজায় ও বিভিন্ন কর্মী কল্যাণমূলক কাজ করে থাকে। কাজেই এই শ্রমিক সংঘ মানে ট্রেড ইউনিয়নগুলো এই আর্থিক বিবরণী পর্যালোচনা করে ও প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে কোথায় ত্রুটি রয়েছে সেই সম্পর্কে ধারণা পেতে পারে। ঠিক সেভাবে যারা এক্সটার্নাল ইউজার্স আছে, যেমন ধরো ইনভেস্টাররা কী করে? একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করছে, অর্থাৎ তাদের নিজস্ব টাকা প্রতিষ্ঠানে কাজে লাগাচ্ছে। তো অবশ্যই তাদের ইন্টারেস্ট থাকবে। তারা কি জানতে চায়? না, প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি কীরকম, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কীরকম, লিকুইডিটি কীরকম। তো এগুলোর ওপর ডিপেন্ড করেই তারা ইন ফিউচারে আর ইনভেস্ট করবে কি না, বা ইনভেস্ট করলে ইনভেস্টারদের কতটা প্রফিট হবে সেই ব্যাপারে তারা জানতে পারে। ক্রেডিটার সাপ্লায়ারও তাই, তারা প্রতিষ্ঠানকে সাপ্লাই দিচ্ছে, কোনো গুডস অর মানি কিছু সাপ্লাই দিচ্ছে। তো যখন তারা কোনো গুডস সাপ্লাই দিচ্ছে তখন তারা অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা বা লিকুইডিটি সম্বন্ধে জানতে চাইবে, কারণ তার ওপর ডিপেন্ড করেই ভবিষ্যতে কী পরিমাণ তারা ধার দেবে, অর্থাৎ তারা ক্রেডিটে কতটা পরিমাণ জিনিস সাপ্লাই করবে সেটা ডিপেন্ড করে, এবং কতদিনের জন্য ধার দেবে বা আদৌ ধারে পণ্য দেবে কিনা সে ব্যাপারে ডিসিশন নিয়ে থাকে। আমি যদি ব্যাংক বা লেন্ডিং এজেন্সি দেখি, তাহলে ব্যাংক বা লেন্ডিং এজেন্সিও তাই। যদি ব্যাংক বা লেন্ডিং এজেন্সি কী করে? তাদের ঋণ দেয়, লোন দেয়। তো লোন দিলে সেই প্রতিষ্ঠান কতটা লোন পরিশোধ করার, লোনটা শোধ করার ক্ষমতা কতটা আছে, তাদের ঋণ পরিশোধের ক্ষমতা মানে সলভেন্সি কন্ডিশন জানতে চায় থ্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে তারা তাদের সলভেন্সি পজিশন অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষমতা কতটা সেটা জানতে চায়। সরকারও তাই। সরকার কি করে? ট্যাক্স ডিসাইড করে। তাহলে একটা প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটির ওপর তার ট্যাক্স ডিসাইড হয়। সেই প্রতিষ্ঠানের প্রফিট কতটা সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ পায়। তাহলে এইভাবে এই ইউজার্স মানে আর্থিক বিবরণীর ব্যবহারকারীরা প্রত্যেকেই কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থের জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে তারা ইন্টারেস্ট দেখায়। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড টপিকে চলে যাব, অর্থাৎ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট তোমরা আগে করেছো ক্লাস 11-এ, কিন্তু ওই ব্যালেন্স শিটটা ছিল হরাইজন্টাল ফর্মে, অর্থাৎ লেফট সাইডটা লায়াবিলিটি আর রাইট সাইডটা তোমাদের অ্যাসেট হিসেবে প্রিপেয়ার করতে হয়েছিল। কিন্তু এইখানে যে ব্যালেন্স শিটটা তোমাদের আছে ক্লাস 12-এ সেটা কিন্তু শিডিউল 6 অনুযায়ী। শিডিউল 6 অনুযায়ী ভার্টিক্যাল ফর্মে ব্যালেন্স শিটের প্রোফর্মাটা আমি তোমাদের একটু দেখিয়ে দেব। দেখো, একই নিয়ম, শুধু এখানে প্রথমে লায়াবিলিটিগুলো করে তারপর তোমাকে অ্যাসেটগুলো দেখাতে হবে। তো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, দেখো তোমাদের আমি হেডিংয়েও বলেছি যে প্রথমেই যে উইথ প্রপার
হেডিংস অ্যান্ড সাব হেডিংস, আমাকে প্রত্যেকটা জিনিস হেডিং এবং সাব হেডিংয়ে ভাগ করে দেখাতে হবে। দেখো এখানে আমি তোমাদের দেখাই। ফার্স্ট আমরা যেমন লিখি নেম অফ দ্য কোম্পানি আর তারপরে ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট বা অ্যাজ অন দিয়ে, তারপরে যেটা আছে সেটা ফার্স্ট দেখো 1 নাম্বার দিয়ে আমি প্রথমে মেন হেডিংটা দিয়েছি ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। তোমরা তোমাদের ব্যালেন্স শিটের লেফট সাইডটা ভাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, তার আন্ডারে হেডিং হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কী কী আসে? শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস, মানি রিসিভড এগেনস্ট শেয়ার ওয়ারেন্টস। এরপর আসে নাম্বার 2 আর একটা সাবহেডিং, সেটা হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশান মানি পেন্ডিং অ্যালটমেন্ট। এই ব্যাপারটা তোমরা এখনও জানো না, তোমরা শেয়ার ক্যাপিটাল চ্যাপ্টারে পড়বে, তাও আমি একটু শর্টে বলে দিই। শেয়ারের দাম যখন ডিসাইড হয় তখন পুরো দামটা একবারে না দিয়ে সেটা কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেটাকেই বলা হয়, প্রথম ভাগটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশান, তারপর অ্যালটমেন্ট, তারপর কল মানি। তো সেখানে যদি কোনো কিছু পেন্ডিং থাকে, যদি কোনো কিছু বাকি থাকে, তাহলে কিন্তু সেটা এখানে আসবে। 3 নম্বরে আসে নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে কী কী আসে? লং টার্ম বরোয়িংস, deferred tax liabilities, other long term liabilities, long term provisions। তারপরে সাবহেডিং কারেন্ট লায়াবিলিটি, তার মধ্যে তোমাদের যত কারেন্ট লায়াবিলিটি থাকে, শর্ট টার্ম বরোয়িংস, ট্রেড পেয়েবলস, আদার কারেন্ট লায়াবিলিটিস, যদি কোনো প্রভিশনস থাকে সেগুলো আসবে। বলে এখানে আমরা তোমাদের এখানে টোটালটা করে দেবো, অর্থাৎ লায়াবিলিটি সাইডের টোটাল আমরা এখানে করে দেবো, দিয়ে আমরা অ্যাসেট পোর্শনে চলে যাব। অ্যাসেটের মেন হেডিং হচ্ছে অ্যাসেট বলে আমরা হেডিং করব মেন হেডিং, তার মধ্যে আমরা সাব হেডিং করেছি নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট, দুটো ভাগে ভাগ করেছি অ্যাসেটটাকে, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে? ফিক্সড অ্যাসেটস থাকে, ফিক্সড অ্যাসেটসের মধ্যে ট্যানজেবল হয়, ইনট্যানজেবল হয়। তারপর ক্যাপিটাল ওয়ার্কিং, ইনট্যানজেবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। নন কারেন্ট যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস, এগুলো। আর তারপরে লাস্টে আসে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসের মধ্যে যত কারেন্ট অ্যাসেটস থাকবে সেটা তোমাদের দিতে হবে। আর লাস্টে অবশ্যই আরেকটা অ্যাসেট থাকে ফিকটিসিয়াস অ্যাসেট, তাহলে যদি তোমাদের অঙ্কে ফিকটিসিয়াস অ্যাসেট থাকে তাহলে সেটাও কিন্তু লাস্টে দিতে হবে। তো এখানে আমাদের ব্যালেন্স শিট করতে গেলে এই হেডিং আর সাব হেডিং যত পারবে তত যদি তুমি ভেঙে দেখাতে পারো তত তোমার ভালো। এখানে হেডিং আর সাব হেডিং অনুযায়ী তোমাদের ব্যালেন্স শিটগুলো করতে হবে। একটা এক্সাম্পলের সাহায্যে, মানে একটা প্রবলেমের সাহায্যে আমি তোমাদের ব্যালেন্স শিটে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে অঙ্কটা আগে পড়ে নিই একটু। কী বলেছে অঙ্কটায়? প্রিপেয়ার এ ব্যালেন্স শিট অফ আরপিজি ইন্ডিয়া লিমিটেড ইন ভার্টিক্যাল ফর্ম। ভার্টিক্যাল ফর্ম, দেখো এই টার্মটা থাকলেই কিন্তু আমাদের ভার্টিক্যাল ফর্মে করতে হবে। ভার্টিক্যাল ফর্ম অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956 অ্যাজ অন 31st March 2020 ফ্রম দ্য ফলোয়িং। বলে কিছু ব্যালেন্স শিটের ফিগার দিয়ে দিয়েছে। ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট মেশিনারি, ইনভেস্টমেন্ট, সান্ড্রি ডেটার্স, বিলস রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ডিভেঞ্চার, সান্ডি ক্রেডিটার্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, প্রিলিমিনারি এক্সপেন্স। এই ইনফরমেশানগুলো তোমাকে দিয়ে দিয়েছে। এই ইনফরমেশানগুলোর সাহায্যে তোমাকে ভার্টিক্যাল ফর্মে অর্থাৎ শিডিউল 6 অনুযায়ী ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো সলিউশনে চলে যাই। দেখো প্রথমেই যেমন তোমরা লেখো ইন দ্য বুকস অফ আরপিজি ইন্ডিয়া লিমিটেড, তার নিচে ব্যালেন্স শিট অ্যাজ অন 31/3/2020। প্রোফর্মা অনুযায়ী প্রোফর্মাটা দেখে নাও কি বলেছে। প্রথমে আছে পার্টিকুলার্স, তারপরে নোট নাম্বার, তারপর ডিটেলস, আর তারপরে হচ্ছে অ্যামাউন্ট। প্রথমে পার্টিকুলার্স, নোট নাম্বার, ডিটেলস, অ্যামাউন্ট। পরপর দেখি। ফার্স্ট আমরা লেফট সাইড করব, অর্থাৎ মেন হেডিংটা হবে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, যেটাকে আমরা সোর্সেস অফ ফান্ডও বলে থাকি। এর আন্ডারে যে হেডিংটা হচ্ছে, ফার্স্ট হেডিং দেখো আমি এ নাম্বার দিয়ে লিখেছি শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে কিন্তু দুরকম জিনিস আসে। তার মধ্যে আবার সাব হেডিং করেছি রোমান 1 দিয়ে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালের মধ্যে দুটো জিনিস আসবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। আমি ডিটেলসে রেখেছি, রেখে যোগ করে আউটার কালামে পাঠিয়ে দিয়েছি। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যেই
নাম্বার 2 দিয়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে জেনারেল রিজার্ভ, অর্থাৎ জেনারেল রিজার্ভ 60,000 লিখেছি। তাহলে এইভাবে আমাদের কিন্তু হেডিং আর সাব হেডিং যত পারবে ভাগ করে দেখাতে হবে। প্রথমে তাহলে এতে গেল শেয়ার হোল্ডার্স ফান্ড, বিতে আসে লোন ফান্ড। লোন ফান্ড, লোন বা লং টার্ম বরোয়িংস, আমরা এটাকে লং টার্ম বরোয়িংসও বলতে পারি। এই লোন ফান্ডের মধ্যে দু রকম জিনিস আসে, একটা হচ্ছে সিকিউরড লোন আর আনসিকিউরড লোন। এই দুটো কি না, সিকিউরড লোন মানে যার একটা ফিক্সড পার্সেন্টেজ থাকে, আর আনসিকিউরড লোন হচ্ছে যার ফিক্সড পার্সেন্টেজ থাকে না। এখানে আমাদের অঙ্কে লং টার্ম বরোয়িংস মানে ডিভেঞ্চার, আমাদের ডিভেঞ্চার দিয়েছে কিন্তু তার কোনো ফিক্সড পার্সেন্টেজ নেই, শুধু ডিভেঞ্চার বলে দিয়েছে 1 লাখ, তাই এটাকে কিন্তু আমি আনসিকিউরড লোনের মধ্যে এনেছি। এটাই যদি থাকতো 10% ডিভেঞ্চার, তাহলে কিন্তু সেটা সিকিউরড লোন হতো, কারণ 10% একটা ফিক্সড পার্সেন্টেজ বলে দিয়েছে, তাই ওটা তখন হতো সিকিউরড লোন। এখানে যেহেতু সেরকম কোনো ফিক্সড পার্সেন্টেজ বলেনি, তাই সেটাকে আমরা আনসিকিউরড লোনের মধ্যে এনেছি। তাই সিকিউরড লোন বলে হাইফেন দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের অঙ্কে কিছু বলেনি, আর আনসিকিউরড লোন 1 লাখ এনেছি। দেন নাম্বার সি ক্যাটাগরিতে এসছে কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড প্রভিশন। এটা হচ্ছে হেডিং। এর আন্ডারে কি কি আছে, সানডে ক্রেডিটার্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি। আমরা এগুলোকে ডিটেলসে যোগ করে আউটার কালামে পাঠিয়েছি। তাহলে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি এই হেডিংয়ের মধ্যে আমরা 3টে সাবহেডিং এনেছি। এক হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড, 2 হচ্ছে লোন ফান্ড বা লং টার্ম বরোয়িংস, আর সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড প্রভিশন। এইভাবে আমরা লায়াবিলিটিগুলোকে হেডিং আর সাবহেডিংয়ে ভাগ করে করেছি। এরপর আমরা টোটাল করে দেবো। টোটালের পাশে লিখে দিয়েছি A + B + C। আমি প্রত্যেকটার আগে এরকম নাম্বার দিয়ে দিয়েছিলাম। এতে ছিল শেয়ার হোল্ডার্স ফান্ড, বিতে ছিল লোন ফান্ড, আর সিতে কারেন্ট লায়াবিলিটিস। তো টোটাল A + B + C বলে আমি অ্যামাউন্টের ঘরে টোটাল করে ডাবল লাইন দিয়ে ক্লোজ করে দিয়েছি। তারপর চলে আসছি অ্যাসেট, ঠিক ওর নিচ থেকেই। তারপর অ্যাসেটে চলে আসছি। অ্যাসেটগুলো কি, অ্যাপ্লিকেশনস অফ ফান্ড। অ্যাসেটগুলো আমরা যেমন ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিসটাকে বলতে পারি সোর্সেস অফ ফান্ড, অ্যাসেট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফান্ডস। তার আন্ডারে ফার্স্ট দেখো ডি নাম্বার দিয়ে, আগেরটায় আমাদের সি শেষ হয়েছিল, এখানে আমরা ডি নাম্বার দিয়েছি। ডি নাম্বার দিয়ে ফার্স্ট এনেছি ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটসের মধ্যে আমরা ফিক্সড অ্যাসেটগুলো এনেছি, ল্যান্ড আছে, বিল্ডিং আছে, প্ল্যান্ট মেশিনারি আছে। এখানে একটা কথা বলে দিই, দেখো তোমাদের অঙ্কে কিন্তু কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট কোনগুলো, গুডউইল, পেটেন্ট রাইট নেই, তাই জন্য আমরা ফিক্সড অ্যাসেট বলে এখানে এনেছি। 3টে ল্যান্ড, বিল্ডিং আর প্ল্যান্ট মেশিনারি আনতে পেরেছি। যদি আমাদের গুডউইল থাকতো তাহলে কিন্তু ফিক্সড অ্যাসেটকেও আমরা 2টো ভাগে ভাগ করতাম, অর্থাৎ ফিক্সড অ্যাসেটের আন্ডারে প্রথমে রোমান 1 দিতাম, দিয়ে ইনট্যাঞ্জিবল অ্যাসেট হেডিং করে গুডউইল আনতাম, তারপর রোমান 2 দিতাম, ট্যাঞ্জিবল অ্যাসেটস হেডিং দিয়ে আমরা এই ট্যাঞ্জিবল অ্যাসেটগুলো আনতাম। যেহেতু অঙ্কে নেই তাই আমি এভাবেও লিখতে পারি, কিন্তু অঙ্কে থাকলে কিন্তু এটাকেও অবশ্যই ভাগ করে দেখাতে হবে, অর্থাৎ রোমান 1-এ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, রোমান 2-এ ট্যাঞ্জিবল অ্যাসেট। নেক্সট ইতে এনেছি ইনভেস্টমেন্ট। ফিক্সড অ্যাসেটসের পর ইনভেস্টমেন্ট আসে, এখানে আমাদের অঙ্কে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেই দেওয়া আছে 10,000, তাই আমি একেবারে 10,000 আউটার কালামে লিখে দিয়েছি। এফ বলে এনেছি, মানে ইনভেস্টমেন্টের পর আসে কারেন্ট অ্যাসেটস। এখানে কারেন্ট অ্যাসেটস যা যা আছে সেগুলো নিয়ে এসেছি, অর্থাৎ ইনভেন্টারি আছে 90,000, সানডি ডেটার্স আছে 1,60,000, বিলস রিসিভেবল আছে 50,000, ক্যাশ ইন হ্যান্ড আছে 50,000। টোটাল করেছি 3,50,000 আউটার কালামে গেছে। আর লাস্ট তোমাদের অঙ্কে দেখো একটা প্রিলিমিনারি এক্সপেন্স আছে। প্রিলিমিনারি এক্সপেন্সটা কি, ফিকটিসিয়াস অ্যাসেটস। এই ফিকটিসিয়াস অ্যাসেটসের আন্ডারে আমি হেডিং করে এখানে প্রিলিমিনারি এক্সপেন্সটা এনেছি 9,000। এবার আমি অ্যাসেটটাও টোটাল করে দিয়েছি। টোটাল ডি + ই + এফ + জি মানে অ্যাসেট পোর্শনটা যোগ করেছি, করে আমাদের টোটাল হয়েছে সেম 10,29,000, 10,29,000। তাহলে আমাদের লায়াবিলিটি আর অ্যাসেট মিলে গেছে, তাহলে আমাদের ব্যালেন্স শিট ইজ রাইট। তো এইভাবে ভার্টিক্যাল ফর্মে কিন্তু অঙ্কগুলো করতে হয়। তোমাদের অঙ্কে দেখো একটা নোট নাম্বার বলে কলাম আছে, কিন্তু এখানে আপাতত কিছু লাগেনি। কি কাজে লাগে আমি একটু বলে দিই। এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো রকম
অ্যাডজাস্টমেন্ট করা যায় না, মানে অ্যাডলেস কিছু করতে তুমি পারবে না। যদি কোনো অ্যাডলেস করার ব্যাপার থাকে তাহলে নিচে নোটে তুমি দেখিয়ে ফাইনাল আনসারটা তোমাকে অঙ্কের মধ্যে আনতে হবে। যেমন আমি এখানে একটা ছোট করে দেখিয়েছি, ধরো তোমাকে বলতো ল্যান্ড হচ্ছে 2,60,000 আর তার ডেপ্রিসিয়েশন 40,000। তো আমরা জেনারেলি যখন হরাইজন্টাল ফর্মে করতাম তাহলে অঙ্কের মধ্যেই দেখিয়ে দিতাম যে ল্যান্ড বলে ইনার কালামে 2,60,000 লিখতাম, লেস ডেপ্রিসিয়েশন বলে 40,000 লিখে 2,20,000টা আমরা আউটার কালামে পাঠিয়ে দিতাম। এখানে কিন্তু সেটা করা যাবে না। এখানে কি করতে হবে দেখো, আমি বলে দিয়েছি নোট 1 দিয়েছি, নোট 1 দিয়ে আমি ক্যালকুলেশনটা দেখিয়েছি, ল্যান্ড 2,60,000 লেস ডেপ্রিসিয়েশন 40,000, 2,20,000। এরকম যদি থাকতো তখন আমি এই ল্যান্ডের পাশে নোট নাম্বারে 1 লিখতাম, লিখে 2,20,000 ফাইনাল অ্যামাউন্টটা এখানে আনতাম। কখনোই এখানে আমরা কোনো রকম অ্যাডজাস্টমেন্টস করব না। তো এই কাজে নোট নাম্বারটা ইউজ হয়। আরও অনেক ক্ষেত্রেই থাকতে পারে, তোমাদের লায়াবিলিটি দিকে ইকুইটির সাথে অনেক অ্যাডজাস্টমেন্টস থাকতে পারে, ইকুইটির সাথে কোনো যদি অ্যাডজাস্টমেন্ট থাকে সেটাও কিন্তু এই নোট 1 বা নোট 2 দিয়ে আগে আমরা নিচে নোট করব, দিয়ে নোট নাম্বারে নাম্বারটা বসাবো, বসিয়ে ফাইনাল আনসারটা আমরা অ্যামাউন্টের ঘরে বসাবো। এখানেও কোনো রকম অ্যাডজাস্টমেন্টস হবে না। তো এই টপিক নিয়ে আমরা এইটুকুই আজকে করলাম।